নমস্কার, সবাইকে স্বাগত। একটু দেরিতে অনুষ্ঠান শুরু হলো, তা সত্ত্বেও এই যে প্রোগ্রামের একটু দেরি হওয়ার জন্য যে পরিমাণ মানুষ উৎকণ্ঠিত হচ্ছিলেন, এটা আমরা বারবার করে জানতে পারছিলাম এই কারণের জন্য, কারণ আমাদের সরাসরি ফোন আসছিল যে এনবিপি কখন শুরু হবে। একটা জিনিস দেখুন, আপনারা মানুন বা না মানুন, আমি বিশ্বাস করি যে আর্থারাইটিস নামক রোগের সমস্যা মানুষের জীবনের সঙ্গীত, মানুষের জীবনের ছন্দ, মানুষের আনন্দ সবটাকে নিরানন্দে পরিণত করে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর্থারাইটিস হলে মানুষকে যন্ত্রণা পেতে হয়, এটা আমি মানি বা না মানি, আমি পছন্দ করি বা না করি, আমার হতেই পারে। কাজেই আর্থারাইটিস এমন একটা সমস্যা যেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা সমস্ত আর্থারাইটিস আক্রান্ত রোগীরা করে থাকেন। শুধু তাই নয়, তার পরিবারের মানুষও মনে করেন যে তার পরিবারের যে সদস্য কষ্ট পাচ্ছেন আর্থারাইটিসের জন্য, তিনি যাতে সেখান থেকে বেরিয়ে আসেন। কিন্তু তার জন্য যেটা সবথেকে বড় দরকার সেটা হচ্ছে তার একটা সঠিক চিকিৎসা দরকার, একটা চিকিৎসা পদ্ধতি দরকার, একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল দরকার। কিন্তু সেটা কি আমরা পারি? হয়তো পারি না। আমরা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল মেনটেন করতে পারি না বলে আমরা ওবেস হয়ে যাই। ওবেসিটি একটা বড় কারণ এই আর্থারাইটিসের। আরও অনেক কারণ রয়েছে, সেই কারণগুলো আজকে আলোচনা করব। আরও আরেকবার আপনাদের কানে, আরও আরেকবার আপনাদের মনে এই অবস্থানটাকে স্পষ্ট করে দেব যে আর্থারাইটিস হলে তার বিরুদ্ধে লড়াই আমাদেরকে চালিয়ে যেতেই হবে। আর সেই লড়াই শুধুমাত্র রোগী আর রোগীর পরিবার কেন, আপনারা মাথায় রাখবেন, আপনারা বিশ্বাস করবেন যে আপনাদের প্রতিটা লড়াইতে সাথে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার রয়েছে আপনাদের পাশে। এটা একদম বাস্তব। তো কাজেই সেই লড়াই কিভাবে লড়তে হবে, তার টেকনিক্যালিটিস কি হবে, তার মধ্যে প্রিসাইশন কি হবে, কোন কোন বিষয় আমরা খেয়াল রাখবো, কি ওষুধ খাবো আর খাবো না, কি লাইফস্টাইল মেনটেন করব অথবা করব না, এটা জানানোর জন্যই আজকের প্রোগ্রাম। ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত আজকের অনুষ্ঠানে। আমি স্বাগত জানাবো ম্যাডামকে। আজকের এই প্রোগ্রাম শুরু করবার জন্য অনুরোধ করব। নমস্কার। আর্থ্রাইটিস, যেটা আয়ুর্বেদে আমরা বাতব্যাধি বলে থাকি, অনেক ধরনের বাতব্যাধি ক্লাসিফাইড করা আছে আয়ুর্বেদের মধ্যে। আর্থ্রাইটিস অনেক রকমের হয়। আর্থ্রাইটিস ইন্ডিভিজুয়ালি ইটস নট এ ডিজিজ। আপনার স্পন্ডালাইটিস হওয়া বা আপনার গাউট, অস্ট্রিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্রত্যেকটাই কিন্তু আপনার এই আর্থ্রাইটিসের আন্ডারেই আসছে। আর্থ্রাইটিস আমাদের যে জয়েন্টসগুলো যেগুলো রয়েছে, সেটা আমাদের স্মল জয়েন্টস হোক বা বিগ জয়েন্টস হোক, যেগুলো আমাদের হাড় সারা শরীরের মধ্যে রয়েছে, তার মধ্যে স্টিফনেস নিয়ে আসে, তার মধ্যে ব্যথা হয়, হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে, বা কিছু কিছু জায়গায় দেখা যায় যে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, ওই জায়গার মধ্যে জল জমা হচ্ছে। তো আর্থ্রাইটিসের অনেক ধরনের আপনার ক্যাটাগরি রয়েছে, অনেক ধরনের সিমটমস রয়েছে। এক একটা নাম অনুযায়ী এক একটা সিমটমসও কিন্তু আলাদা আলাদা রয়েছে। শুধুমাত্র আর্থ্রাইটিস বলে ছেড়ে দিলে হবে না, বা প্রত্যেকটা আর্থ্রাইটিসে যে সেম ট্রিটমেন্ট হবে সেটাও কিন্তু নয়। আগে আপনাকে বুঝতে হবে যে আপনার কী ধরনের আর্থ্রাইটিস আপনার শরীরের মধ্যে রয়েছে। আপনার হাঁটু ব্যথা যদি হয়, এটা যে শুধুমাত্র অস্টিও আর্থ্রাইটিসের জন্য হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সেটা আপনার অস্টিওপেনিয়া হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, অস্টিওফাইটস হতে পারে। আপনার স্মল জয়েন্টসে ব্যথা যে শুধুমাত্র রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে এরকম নয়, সেটা কিন্তু আপনার গাউটের থেকেও কিন্তু আপনার এই সমস্যাটা আসতে পারে। এবার আপনার কোথায় কিসের জন্য প্রবলেম হচ্ছে সেটা আপনাকে আগে বুঝতে হবে, তারপর আপনার হবে চিকিৎসা। আপনি যদি সেটাই না বুঝতে পারলেন যে আপনার কজটা কি বা কেন আপনার ব্যথাটা হচ্ছে, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো চিকিৎসা হবে না। শুধুমাত্র আপনি ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে কমিয়ে রাখলে তো হবে না, আপনার কারণটা বুঝতে হবে, তারপর তার চিকিৎসা হবে। একেবারেই। তার মানে এই প্রথম হচ্ছে ডায়াগনোসিস পার্ট, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ডায়াগনোসিস করা এবং তারপরে চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু ম্যাডাম, একটা জিনিস আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন প্যাথিতে, আমি প্যাথির নাম করছি না, এই হাঁটু বা বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের একটা অপশন রয়েছে। অর্থাৎ আমি পুরোপুরি শল্য চিকিৎসার মাধ্যমে আমি অ্যাম্পিউট করব দেহের ওই অংশ, বাদ দেওয়ার পর আমি কি করব, নতুন করে প্রতিস্থাপনের পথে যাব। কিন্তু আমার দীর্ঘদিন প্রায় 15 বছর এনবিপির সঙ্গে অনুষ্ঠান করার সুবাদে এটা আমার মনে হয়েছে যে আপনাদের অবস্থান কিন্তু অ্যাম্পিউটেশন নয়, অর্থাৎ বাদ দিয়ে, ওই অঙ্গকে বাদ দিয়ে একটা নতুন অঙ্গ প্রতিস্থাপন করা, রিপ্লেসমেন্ট নয়। আপনারা বলছেন যে এই যে ফ্র্যাকশনাল যে জয়েন্ট পেন হচ্ছে বা যে ডিসঅর্ডারগুলো হচ্ছে, সেগুলোকে আয়ুর্বেদের উপায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। তার জন্য মডার্ন মেডিসিন এবং সনাতন পদ্ধতি, এই দুটোর একটা প্রপার মার্জারিফিকেশন আপনারা করছেন, যার ফলে একটা ডেভেলপমেন্ট আসছে। সেটা কিভাবে?
একদমই। দেখুন, একটা কোনো কিছুর রিপ্লেসমেন্ট করা এটা আপনার কাছে অবশ্যই একটা লাস্ট অপশন থাকবে। প্রত্যেকটা জিনিসই রিপ্লেসমেন্টের আগে, সেটা আপনার হাড় হোক বা যে কোনো জিনিস হোক, রিপ্লেসমেন্টের আগে আমরা কি চেষ্টা করি যে সেটাকে আরও ভালোভাবে বজায় রাখা যায় কিনা। সিম্পল একটা আপনি উদাহরণ দিয়ে আপনি বোঝার চেষ্টা করুন। আপনার যে হাঁটুর যে হাড় আপনার যেটা রয়েছে, যেটাকে আমরা প্যাটেলা বোন বলে থাকি বা মালাই চাকি যেটাকে বলা হয়, সেটা আপনার নিজস্ব যেটা রয়েছে, আমি যদি এটাকে সরিয়ে সেখানে কোনো ধরনের স্টিল বা ফাইবারের যদি কোনো জিনিস এই জায়গার মধ্যে আমি যদি ইমপ্লান্ট করি, সেটা কিন্তু সেরকমভাবে কাজ করবে না যেরকমটা আপনার অরিজিনাল হাঁটু আপনার করছে। আমরা একটা খুব যাতে আপনারা বুঝতে ইজি হয়, আপনার ধরুন একটা আপনি নতুন ফোন কিনলেন, তার সাথে চার্জার, হেডফোন সব কিছুই আপনাকে দিচ্ছে। এবার চার্জারে আপনার অ্যাডাপ্টার ভালো রইলো, আপনার তারটা নষ্ট হয়ে গেলো, আপনি একটা ডুপ্লিকেট তার মধ্যে অ্যাড করলেন, আপনার ফোনটাও নষ্ট হবে, অ্যাডাপ্টারটাও নষ্ট হবে। সিম্পল জিনিস এটা আপনার। তো তার জন্য আপনার এই যে রিপ্লেসমেন্ট যে আপনার জিনিসটা কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার মেডিকেশনের মাধ্যমে যদি আপনার এই জায়গাটা ঠিক হতে পারে, আর অবশ্যই যদি অনেকটা আপনার স্টেজ অ্যাডভান্স থাকে, সেখানে পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন রয়েছে। তো থেরাপি আর মেডিকেশন তার মাধ্যমে যদি আপনার একটা সমস্যার সমাধান হতে পারে, কোনো কাটাছেঁড়া না করে যদি আপনার সমস্যার সমাধান হতে পারে, তাহলে কেন আপনি এই পদ্ধতিটা বেছে নেবেন না? আপনি কেন আগেই চলে যাবেন যে রিপ্লেসমেন্ট করে নেওয়া হোক বা অন্য কোনো ট্রিটমেন্টে যাওয়া হোক? কারণ আমরা এরকম পেশেন্টও পেয়েছি যাদের অলরেডি একটা নিয়ে রিপ্লেসমেন্ট হয়ে গেছে, তারপর দ্বিতীয় হাঁটুকে বাঁচানোর জন্য আমাদের কাছে আসছে। আর রিপ্লেসমেন্ট করলে যে সেটা সাকসেসফুল হবে সেটা কিন্তু একদমই নয়। কারণ আপনার যে ডক্টর আপনার সার্জারি করবেন, তিনিও হয়তো আগে আপনাকে এই কথাটা বলে দেবে যে দেখুন, তার কিন্তু সাকসেস রেট কিন্তু 100% নয়। তাছাড়াও সেকেন্ডারি ইনফেকশন হওয়ার একটা চান্সেস থাকে, যেটা যে কোনো ধরনের সার্জারির পরেই ভেতরে একটা সেকেন্ডারি ইনফেকশনের একটা সৃষ্টি হতে পারে। তো আমি কেন নিজেকে এতটা কষ্ট দেব? আপনার একবার অপারেশন ভুল হলো, আপনি কেটে আরেকবার করবেন, সেটাকে ক্লিন করবেন, কোনো প্রয়োজন নেই। আপনার যদি ইনিশিয়াল স্টেজ হয়, শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে সেটা আপনার ঠিক হবে। একটু যদি অ্যাডভান্স স্টেজ হয়, যে আপনার গ্রেড 3 বা গ্রেড 2 এরকম জায়গায় রয়েছে, সেখানে আমি অ্যাডভাইস করব যে আপনার মেডিকেশনের পাশাপাশি, ওরাল মেডিকেশনের পাশাপাশি একটু আপনার পঞ্চকর্মা থেরাপি, যেটা আপনার বডি ডিটক্সিফিকেশন থেরাপি আমরা বলে থাকি, সেটা কিন্তু অবশ্যই একটু দরকার হবে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের জানতে ইচ্ছে করছে যে এই ধরনের আর্থারাইটিস আমাদের হচ্ছে কেন, তার কারণটা কি, আয়ুর্বেদ তার কারণ কি বলছে, এবং কেন আয়ুর্বেদ বলছে ডিটক্সিফিকেশন করে আর্থারাইটিস সারানো যাবে। আমরা কি ডিটক্সিফাই করব যে যার জন্য আমাদের হাঁটুতে ব্যথা হচ্ছে? খুব স্বাভাবিক, এটা মানুষের জানার মধ্যে এখন কৌতূহলাবিষ্ট হয়ে মানুষ টিভির উল্টো দিকে বসে রয়েছেন। তার উত্তর ডক্টর ভট্টাচার্য কি দিচ্ছেন আমি শুনবো, কিন্তু তার আগে একজন নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার? আমার পেটের বাঁ দিকে পাঁজরের নিচে ব্যথা করছে। পেটের বাঁ দিকে পাঁজরের ঠিক নিচটায় ব্যথা করছে? হ্যাঁ, তো পাঁজর যেতে ব্যথা করছে, এবং আমি ডাক্তার দেখি আল্ট্রাসাউন্ড করেছিলাম। আল্ট্রাসাউন্ড রিপোর্টে বলছে স্প্লিন বড় হয়ে গেছে। স্প্লিন বড় হয়ে গেছে? বেশ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলছে 165 mm। আচ্ছা, এটাই আপনার সমস্যা তো? হ্যাঁ, ব্যথা করছে, পেটটা একটু বাঁধে ফুলে আছে, এবং সবসময় একটু খেলে মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। আচ্ছা, বেশ। দেখুন, আপনি যখন রিপোর্ট করিয়ে নিয়েছেন, খুব ভালো। রিপোর্ট করা অ্যাটলিস্ট আপনি বুঝতে পারলেন যে আপনার কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। কিন্তু আমি আরেকটু আপনাকে ক্ল্যারিফাই করতে চাইবো যে আমার মনে হচ্ছে যে আপনার স্প্লিন নয়, আপনার লিভার হয়তো আপনার বড় হয়েছে। কারণ আমাদের পাঁজরের ঠিক নিচের অংশটায় কিন্তু আমাদের লিভার রয়েছে, তারপর স্প্লিন রয়েছে। স্প্লিনও আপনার বড় হতে পারে, স্প্লিনোমেগালিও হতে পারে। আমি যেহেতু রিপোর্ট দেখছি না, তাই আমি শিওর বলছি না, কিন্তু মেবি এটা আপনার হ্যাপাটোমেগালিও হতে পারে। যাই হোক, যেটাই হোক, সেটা লিভার হোক আর স্প্লিন হোক, মোদ্দা কথা যে আপনার সেটা বড় আছে, যতটা হওয়া দরকার তার থেকে বড় আছে। তার জন্য আপনার ওই জায়গায় ব্যথা হচ্ছে। ব্যথাটা আপনার হয়তো এখন হচ্ছে, আস্তে আস্তে সেটা আপনার হয়তো কমে যাবে বা ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে আপনার স্প্লিন বা লিভার যদি আপনার বড় থাকে, তার জন্য আপনার শরীরের মধ্যে কিন্তু অনেক ধরনের আপনার সমস্যার সৃষ্টি করবে। আমি ধরে নিলাম আপনার স্প্লিন বড় রয়েছে, স্প্লিনোমেগালি রয়েছে। আমাদের শরীরে স্প্লিন বা প্লিহার কাজ কি? সেটা হচ্ছে আমাদের শরীরের একটা ব্লাড ব্যাংক। এখান থেকে রক্তটা উৎপন্ন হয়, স্টোর থাকে, সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে। এবার এটাই যদি আপনার বড় থাকে, এবার বড় মানে এটা নয় যে ব্লাড ব্যাংকে বেশি জায়গা হয়ে গেল বা বেশি বেশি রক্ত আপনার এখানে প্রডিউস হবে, একদমই নয়। সেটাও কিন্তু খারাপ। কোনো জিনিসই বেশি বা কম দুটোই কিন্তু খারাপ।
তো আপনার যদি স্প্লিন বড় হয়ে থাকে তাহলে হয়তো আপনার ব্লাড ঠিকভাবে আপনার শরীরের মধ্যে আপনার প্রোডাকশন হবে না, বা আপনার সারা শরীরে হয়তো সঠিকভাবে আপনার ছড়িয়ে পড়বে না, বা পরবর্তী সময় কিন্তু এর থেকে আপনার শরীরের মধ্যে অ্যানিমিয়া চলে আসতে পারে, হাইপোভলমিক শক হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে থাকতে পারে। তো একটুখানি আপনাকে বলবো যে আপনি ভালো করেছেন যে আপনি একটা ইউএসজি রিপোর্ট করিয়েছেন। এবার আপনাকে যেটা করতে হবে তার একটা সঠিক চিকিৎসা করতে হবে। খুব সম্ভবত আপনি বহরমপুর থেকে ফোন করছেন বললেন। বহরমপুর আমাদের এই শনিবারই চেম্বার রয়েছে, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, আর জেনে নিন যে কোথায় আর কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। প্রত্যেকটা প্রেসক্রিপশন রিপোর্টস যা এতদিন আপনার ট্রিটমেন্ট হয়েছে সেগুলো অবশ্যই আপনি একটু সাথে করে নিয়ে আসবেন। কি করতে হবে, কি খাবেন, কি খাবেন না, কিভাবে থাকবেন, সবটা আমরা আপনাকে গাইড করব। একদম। আর আপনাদের জন্য চেম্বার, ডেট এবং কোন ডক্টরস, এই তালিকা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে বলে দেব। আপনারা নোট করে নেবেন বা প্রোগ্রামটাকে সেভ রাখবেন, বা আমি যখন বলবো সেটাকে আপনি ভিডিও রেকর্ড করে রাখতে পারেন, যে এতে আপনার সুবিধা হবে। পরের আরেকজন রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, উনি মনে হয় ফোনে নেই। আমি যেখানটা বললাম যে আপনি বলছিলেন যে ডিটক্সিফাই করে আমরা দেহ থেকে বাতজ সমস্যা দূর করতে পারি টু সাম এক্সটেন্ট, এটা সম্ভব, এবং এই অংশে আপনারা করেও প্রচুর কাজ আপনারা এর উপরে করেছেন। আমার প্রশ্ন আপনার কাছে যে কোন কারণের জন্য আমাকে ডিটক্সিফাই করতে হচ্ছে? ডিটক্সিফাই করে আমার দেহ থেকে কি বেরোবে যে যার ফলে আমার হাঁটুর ব্যথা কমবে? বেশ, এবার দেখুন, আমি স্পেশালি আমবাত নিয়ে বলবো, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে বলবো। আমবাত কিন্তু একদিন আপনার শরীরের মধ্যে হয় না, আর যাদেরই আমবাতের সমস্যা রয়েছে ম্যাক্সিমাম প্রপোর্শনের মধ্যে এটাই দেখা দেয় যে ইনিশিয়ালি কিন্তু তাদের কোনো না কোনো পেটের সমস্যা তাদের ছিল, হয়তো ডিসেন্ট্রির সমস্যা মানে আমাশার সমস্যা, বা হয়তো কনস্টিপেশনের সমস্যা, ঠিকভাবে খাবার হজম হচ্ছে না, তো কোনো না কোনো প্রবলেম একটা পেটের কিন্তু তাদের একটা প্রিভিয়াস হিস্ট্রি ছিল, সেখান থেকেই কিন্তু আমবাতের সৃষ্টি হচ্ছে। এই যে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল যেটাকে আমরা আম বলে থাকি, সেটা আপনার যখন অতিরিক্ত পরিমাণ আপনার পেটের মধ্যে সেটা যখন ক্রিয়েট হবে, সেগুলোই কিন্তু আস্তে আস্তে গিয়ে আপনার যে স্মল জয়েন্টসগুলো সেখানে গিয়ে কিন্তু আপনার বাসা বাঁধবে, সেখান থেকে কিন্তু আমবাতের সৃষ্টি। তো তাহলে আমাকে এখানে কি করতে হবে? বডি ডিটক্সিফিকেশন করতে হবে। এই যে টক্সিনগুলো, আম যেগুলো রয়েছে, এটা বডির টক্সিন, এই টক্সিনগুলোকে আমাদের শরীর থেকে বার করতে হবে। পঞ্চকর্মা থেরাপি কিন্তু শুধুমাত্র আপনার গায়ে একটু অয়েল ম্যাসাজ করে আপনাকে স্টিম দিয়ে ছেড়ে দেওয়া কিন্তু একদমই নয়, সেখানে অনেক ধরনের প্রসিজার রয়েছে। এই যে আম যেগুলো আপনার স্মল জয়েন্টসের মধ্যে গিয়ে যে আটকে আছে তাকে বার করার জন্য আমরা স্নেহন ছেদন করি, তারপর সেটাকে এক্সক্রিয়েট করার জন্য আমরা বিরেচন করে থাকি বা আমরা বস্তি দিয়ে থাকি। তো এরকমভাবে আপনার বডি থেকে টক্সিনটাকে যদি আমরা বার করে দিতে পারি, অটোমেটিক্যালি আপনার এই যে আমবাত হলে যেটা আপনার ফুলে থাকা বা রেডনেস হয়ে থাকা, এই জিনিসগুলো আস্তে আস্তে সাবসাইড হয়ে যাবে। এগুলো আপনার সাবসাইড হলে ব্যথাটাও আপনার আস্তে আস্তে কমে যাবে। তো টক্সিন শরীরের মধ্যে রয়েছে বলেই আপনার এই সমস্যাগুলো হচ্ছে, টক্সিনটাকে বার করে দিলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে যে বয়সজনিত কারণে হয়তো আমার বাত হচ্ছে। আমাদের পাশাপাশি এটাও জানা প্রয়োজন যে আমরা কি করলে এই বাতজ সমস্যা আমাদের হবে না। মানে কি করলে, মানে আমি বলতে চাইছি আমাদের লাইফস্টাইল ফলোয়িংসটা কীরকম হবে যে যার ফলে আমাদের আর্থারাইটিসের প্রবলেম তুলনামূলক কম আসতে পারে। আমি বলছি না যে আসবে না, কিন্তু কম আসার সম্ভাবনা থাকে। আমার লাইফস্টাইল গাইডেন্সটা কী হবে এটা সবাই জানতে চাইছেন। আমার মনে হয় খুব সম্ভবত আমি সেই উত্তর ডক্টর ভট্টাচার্য থেকে জানবো, কিন্তু তার আগে একজন ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো স্যার, আমি রুমা বলছিলাম টালিগঞ্জ থেকে। হ্যাঁ বলুন রুমা। অ্যাকচুয়ালি আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। তো ম্যাডাম, আমার সমস্যা হচ্ছে, আমার 4 মাস ধরে, বিগত 4 মাস ধরে আমি ভুগছি। আমার হাঁটুতে জল জমে গেছিল। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে এখন হাঁটুর জলটা বেরিয়েছে। তো আমার এখন সমস্যা হচ্ছে, আমি মানে পুরোপুরি নর্মাল হাঁটাচলা করতে পারছি না, মানে হাঁটতে পারছি, মানে সেইভাবে আগের মতো নয়। তো এখন আমি কি মানে এটা থেকে পুরোপুরি মানে নির্মূল হতে পারবো? আচ্ছা, একটু আপনার বয়সটা বলবেন। আমার বয়স হচ্ছে 40। তো আপনার যে হাঁটুতে আপনি বলেছেন যে জল জমেছিল, সেটা বেরিয়ে গেছে, কিভাবে বেরিয়েছে? এটা ওই ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে বার করেছেন ডাক্তারবাবু। বেশ, তো তাহলে আপনার জল জমে থাকার জন্য আপনার একটা সমস্যা হচ্ছিল, তো সেটা যখন ড্রেন আউট করা হয়ে গেছে তাহলে তো আপনার ভালো হয়ে যাওয়ার কথা।
কিন্তু হ্যাঁ মানে আস্তে আস্তে কিওর হচ্ছি, পুরোপুরি এখনো পর্যন্ত আমি কিওর হইনি। আচ্ছা আমার প্রবলেম হচ্ছে এখন আমি বেশিক্ষণ মানে দাঁড়িয়ে থাকতে পারি না, একটু হাঁটাচলা করলে আমার প্রবলেম হচ্ছে, আমি বেশিক্ষণ হাঁটতেও পারছি না, আর নর্মাল হাঁটাচলা এখনো পর্যন্ত আমি করতে পারছি না। কোনো রিপোর্টস কিছু করিয়েছেন আপনি, হাঁটুর এক্সরে বা রক্ত পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ অনেক কিছু, অনেক টেস্ট আমার হয়েছে ম্যাডাম, অনেক এখনো পর্যন্ত ট্রিটমেন্ট চলছে। তো আমি কি মানে এখান থেকে কি পুরোপুরি মানে ধরুন আমার এই হাঁটা চলা করলে কি আমার পরবর্তীকালে কোনো প্রবলেম হতে? দেখুন এখন আপনি এখন যে অবস্থায় রয়েছেন, যে আপনার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছিল সেটা ড্রেন হয়েছে, তারপরও সমস্যা রয়েছে, এখন যদি আপনি বেশি কাজকর্ম করা বা বেশি চলাফেরা করা যদি এগুলো আপনি করেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা কমবে তো নাই, বরঞ্চ আরও বেশি আপনার বেড়ে যাবে। এবার আপনি বললেন যে আপনার রিপোর্টস করা হয়েছে, আপনি ট্রিটমেন্টের মধ্যে আছেন, তো আমি একটা ছোট্ট কথাই বলবো যে আপনি যাই ট্রিটমেন্ট করছেন, ট্রিটমেন্টটা কিন্তু আপনার একদম গোড়ায় হচ্ছে না। এই যে আপনার ফ্লুইড অ্যাকুমুলেশন যেটা হয়েছিল, মানে জল যেটা জমেছিল, একদিনে কিন্তু আপনার জল জমেনি, আস্তে আস্তে করে এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে। এইবার এই যে ফ্লুইডটাকে যদি একদম টোটালি বার করে দেওয়া হয়, আপনার পুরোটা ভেতর তাহলে ড্রাই হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে আবার আপনার ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে। তো কেন আপনি সেই জায়গাটা রাখবেন? একটা আমি বলবো যে প্রথমত একটা আপনার ভুল কাজ অলরেডি করা হয়ে গেছে, যে আপনি সেই ফ্লুইডটাকে ড্রেন আউট করেছেন। যাই হোক, এখন আর এসবের দিকে আপনি যাবেন না। আমি আপনাকে বলবো যে আপনি যদি সুস্থ হতে চান, ভালো হতে চান, তাহলে যাই এখন চিকিৎসা করছেন সেগুলোকে আপনি এখন বন্ধ করুন। আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যেগুলোই রয়েছে সেগুলো নিয়ে আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে এসে একবার একটুখানি আপনি দেখা করুন। আপনার এই সমস্যার সমাধান অবশ্যই হবে। আজকে আপনি যেরকম ফোন করে বললেন আপনি কীরকম কষ্টে আছেন, আপনি আবার এরকম 1 মাস পরে ফোন করে বলবেন যে আপনি এখন কতটা ভালো রয়েছেন। আর আপাতত আপনি পা ভাঁজ করে বসবেন না, বা বেশি সিঁড়ি ওঠানামা করা, বেশি চলাফেরা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, ভারী কাজ করা, এই জিনিসগুলো আপনাকে এখন একটু অ্যাভয়েড করতে হবে। ঠিক, আপনি কথাগুলো মেনে চলুন, এনবিপির কাছে আসুন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আশা করি আপনার চিকিৎসা দ্রুত শুরু করা যাবে, এটাই সব থেকে ফ্রুটফুল হবে। কে আছেন পরের ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন ম্যাডাম? আমি আসানসোল থেকে বলছি। বলুন, কি হয়েছে আপনার? আমার পেটে না খুব মানে ভারী, মনে হয় যেন পেটটার মধ্যে কিছু বহন করছে আমি, আর হাঁটতে পারি না, কোমর একদম, কোমর টোমর সব একদম ব্যথা। হ্যাঁ, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আর পুজো হলে মনে হয় যেন আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। বয়স কিরকম আপনার? আমার এই 63 হবে, 23। 63? হ্যাঁ। আচ্ছা, শুনুন ম্যাডাম কি বলছেন। আচ্ছা, কোনো ধরনের পরীক্ষা কিছু করিয়েছেন? কোনো কোমরের এক্সরে বা পেটের ছবি কিছু করিয়েছেন? একবার পেটের ছবিটা করানো হয়নি ম্যাডাম। আচ্ছা, আমাকে আমি গ্যাস্ট্রোলজিস্ট দেখিয়েছিলাম, উনি বলেছিলেন ইউএসজি করতে। হ্যাঁ, তা ওটা করানো হয়নি। আমার এমনি একবার স্পন্ডিলাইটিস ধরা পড়েছিল কোমরে। হ্যাঁ। আচ্ছা, বেশ, ঠিক আছে। ডাক্তারবাবু বলেছিলেন যে একদম পুজো হবেন না, কিন্তু এখন সকালবেলা যখন বাথরুমে সকালে ঢুকি আমি, পুজো হয়ে মানে নিচু হয়ে, বুঝতেই তো পারছেন সব কাজই নিচু হয়ে করতে হয়, দিয়ে তখন মনে হয় যেন আমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে এমন। মানে আপনি সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, সামনের দিকে ঝুঁকতে পারি না। ঝুঁকতে পারছেন না, বেশ। দেখুন, আপনি অনেকগুলো সমস্যার কথাই বললেন, যে একটা আপনার স্পন্ডিলাইসিস ছিল, সেখান থেকে আপনি হয়তো সামনের দিকে আপনি এরকম ঝুঁকে পড়ছেন, বা আপনার পেটের সমস্যা আপনি যেটা বললেন যে আপনার ভারী একটা মনে হচ্ছে যে কিছু আপনি পেটে ক্যারি করছেন, এরকম আপনার মনে হচ্ছে। দেখুন, আপনাকে আমি বলবো যে একটু চেষ্টা করুন যে পেটের ইউএসজি রিপোর্টটা যদি আপনি করতে পারেন, খুব ভালো হবে যদি রিপোর্টটা করতে পারেন। কোমরের এক্সরে আপনি বললেন যে আপনার অলরেডি করা আছে, তো সেই রিপোর্টটাই আপাতত আপনি একটু নিয়ে আসবেন। আসানসোলে আমাদের চেম্বার রয়েছে, আগামী মাসের 5 তারিখ আমাদের আসানসোলের চেম্বার হবে, আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা ওখানে থাকবেন। আপনি একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, একটু জেনে নিন কখন আর কোথায় আসতে হবে আপনাকে।
দেরি করবেন না, কারণ অনেকটা দেরি অলরেডি হয়ে গেছে। এবার কিন্তু আর দেরি করলে আপনি আর কিছুদিন পর একদম বেড রিটেন হয়ে যাবেন, শয্যাশায়ী হয়ে যাবেন। যাতে সেই দিনটা না আসে, একটু কষ্ট করে আপনি একটু চেম্বারে আসবেন, আপনার এই প্রত্যেকটা সমস্যার সমাধান হবে। বেশ, আর যিনি ফোনে রয়েছেন তিনি কষ্ট করে আরেকটু অপেক্ষা করুন, আমি চেম্বারগুলো বলে দিই, আপনারা নোট ডাউন করুন। আজকে ছিল বনগাঁর চেম্বার, হয়ে গেছে অলরেডি বনগাঁ চেম্বার, মানে আজকের ডেটে ছিল। এর নেক্সট যে চেম্বার আছে বনগাঁতে উত্তর 24 পরগনার, সেটা হচ্ছে 10 তারিখে, 10th of July। এবার চলে আসি ক্যানিংয়ের চেম্বার, সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 27 তারিখে দুটো চেম্বার রয়েছে, এক হচ্ছে ক্যানিং এবং রায়গঞ্জ। ক্যানিংয়ে ডক্টর আর্দে থাকছেন, এস ঘোষাল থাকছেন হচ্ছে রায়গঞ্জে। চলে আসছি 28 তারিখে। 28 তারিখে 4টে জায়গায় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে কাকদ্বীপ, খড়গপুর, বহরমপুর এবং মালদা। কাকদ্বীপে ডক্টর এস ভাদুড়ি থাকবেন, এন ভট্টাচার্য থাকবেন খড়গপুরে, বহরমপুরে থাকবেন ডক্টর এ হালদার, এস ঘোষাল থাকবেন মালদাতে। চলে আসছি 29 তারিখে। 29 তারিখে 3টে জায়গায় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে জামশেদপুর, কৃষ্ণনগর এবং কোচবিহার। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, এ হালদার থাকছেন কৃষ্ণনগরে, কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল। হেডিয়া এবং মেচেদা এই দুটো চেম্বার রয়েছে 1-7 এবং 2-7। এই দুটো চেম্বারে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা উপস্থিত থাকবেন, আপনাদেরকে দেখবেন এবং যদি চান যে ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে বা দেখাতে, তাহলে অবশ্যই মেচেদা এবং হেরিয়ার চেম্বারে আসবেন। আসানসোলের চেম্বার হচ্ছে 5th of July, এই চেম্বারেও ডক্টর বি শর্মা উপস্থিত থাকবেন। এন ভট্টাচার্যকে যারা দেখাতে চাইছেন বর্ধমানে, তারা পাবেন, সেটা হচ্ছে তারিখ 5 তারিখে, 5-7 অর্থাৎ জুলাইয়ের 5 তারিখে। 5 তারিখে আরও দুটো চেম্বার রয়েছে, সেটা হচ্ছে হলদিয়া এবং শিলিগুড়িতে। হলদিয়ার চেম্বারে থাকবেন ডক্টর এ হালদার, এস ঘোষাল থাকবেন হচ্ছে শিলিগুড়িতে। 6 তারিখে চেম্বার হচ্ছে 4টে জায়গায় রয়েছে। 6 তারিখ চেম্বার বোলপুরে, দুর্গাপুরে, বাঁকুড়াতে, গঙ্গারামপুরে। 6th of July কোথায় কি চেম্বার আছে আমি বলে দিই। বোলপুরে থাকবেন হচ্ছে ডক্টর বি শর্মা, এন ভট্টাচার্য থাকছেন দুর্গাপুরে, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার, এস ঘোষাল থাকবেন গঙ্গারামপুরে। আরামবাগের চেম্বার হচ্ছে 7 তারিখে। আরামবাগের চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনারা এবার ত্রিপুরার আগরতলায় পাবেন। যারা ত্রিপুরার মানুষ রয়েছেন, দেখাতে চাইছেন, তারা 13 তারিখে ত্রিপুরার আগরতলার চেম্বারের জন্য বুক করতে করবেন। 20 তারিখে চেম্বার হচ্ছে শিলচর, আসামে। ডক্টর বি শর্মা এবার আসামের শিলচরে যাচ্ছেন। পুরুলিয়ার চেম্বার হচ্ছে 20 তারিখ এবং গুয়াহাটির চেম্বারও 20 তারিখে, 20 জুলাই। পুরুলিয়ার চেম্বারে থাকবেন ডক্টর এ হালদার, ডক্টর এস ঘোষাল থাকবেন হচ্ছে গুয়াহাটিতে। 21 তারিখে দুটো চেম্বার রয়েছে, 21-7, এক হচ্ছে ঝাড়গ্রাম, 2 হচ্ছে ডিব্রুগড়। ঝাড়গ্রামের চেম্বারে থাকবেন ডক্টর এ হালদার, এস ঘোষাল থাকবেন হচ্ছে আসামের ডিব্রুগড়ে। 22 তারিখে দিল্লির চেম্বার রয়েছে দিল্লিতে, ডক্টর এস ঘোষাল এবার থাকছেন। ডক্টর বি শর্মার চেম্বার রয়েছে আলিপুর দুয়ারে, চেম্বারের ডেট হচ্ছে 27/7/2025। এই চেম্বারগুলো রয়েছে। এছাড়াও কলকাতা এবং হাওড়াতে চেম্বার রয়েছে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে হেড অফিস। আপনারা যে কোনো চেম্বারে বুক করবার জন্য নিচে স্ক্রিনে যাওয়া নাম্বার 9830235527, ঠিক এই আমার আঙুলের নিচে দেখতে পাচ্ছেন, এবং 9830235537-এ ফোন করতে পারেন। আরেকজন মনে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আচ্ছা, তাহলে তো হাতে সময়ও একদম কমে এসছে। ম্যাডামকে আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে কি করলে আর্থারাইটিস আমাদের হবে না। ইনিশিয়ালি দেখুন, আমরা যখন একটু বয়স কম থাকে, আমরা ছুটোছুটি করে আমরা কাজকর্ম করি বা ভারী জিনিস আমরা খুব ক্যারি করি, তো এটা প্রথম থেকেই প্র্যাকটিসের মধ্যে করতে হবে যে খুব বেশি ছুটোছুটি করে দৌড়াদৌড়ি করে বা তাড়াতাড়ি কোনো কাজ যাতে না করি আমরা, বা ভারী জিনিস যাতে খুব বেশি বহন না করতে হয়। আর একদম পা ভাঁজ করে খুব বেশি বসা বা অতিরিক্ত আপনার হাঁটাহাঁটি করা, এগুলোকে একটু আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। বডি ওয়েটও একটা ম্যাটার করে, বডি ওয়েট বেশি থাকলেও কিন্তু আর্থ্রাইটিসের কিছু প্রবলেম চলে আসে। তো একটু আপনার লাইফস্টাইলকে আপনি চেঞ্জ করবেন, তো পরবর্তী সময়টা আপনার আর্থ্রাইটিস আপনাকে দেরিতে এফেক্ট করবে, আর এফেক্ট করলেও হয়তো সেরকমভাবে সেটা ক্ষতি করবে না। কিন্তু এই বক্তব্যের পরে কিন্তু যখন আমাদের শরীর খারাপ হয় না, বা আমরা যখন ছোট থাকি, তখন এই সমস্ত কথা আমরা শোনারই প্রয়োজন মনে করি না। তার প্রভাব বয়সকালে বা বৃদ্ধ বয়সে হতে পারে। তো যাই হোক, তার জন্য চিকিৎসা রয়েছে, আপনাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। আজকের এনবিপির অনুষ্ঠান এখানেই শেষ করব। অবশ্যই কাল আবারও
এনবিপি ইউনিয়নের আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান দেখতে ঠিক রাত 9:30 সিটিভিএনে নজর রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। নীলাঞ্জনা ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। নমস্কার সবাইকে।